হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু ডে 78। তো যাই হোক গাইস, আজকেরা মনে হয় একটু চেহারা ক্লিন ক্লিন লাগতেছে। অবশ্য লাগারই কথা, কারণ আজকেরা একটু বিয়ার্ড সেট করছি, একটু গোফ টোপ হালকা পাতলা একটু কাটছাট করছি। তো যার জন্য আগে একটু মনে হতো একটু বয়স্ক বয়স্ক, দাড়ি একটু বড় ছিল। আজকের একটু জোন জোন হয়ে গেলাম, ঠিক আছে, ইয়াং বয়। তো গাইস, রাইট নাও তোমার বাজতেছে 4:17, ঠিক আছে। অলমোস্ট তোমার একটু পরেই আসরে আজান দিয়ে দেবে। আর এতক্ষণ যাবত হচ্ছে তোমার হালকা কি বলে রান্না বান্না করতেছিলাম। আম্মু একটু কাজে ব্যস্ত ছিল, আমাকে রান্নার দায়িত্ব দিয়ে গেছে। তো ভাবছিলাম যে একটু আগে ভিডিও করব, বাট আর হয় নাই, এর জন্য এখন আসলাম। ব্যাপারটা হয়ে গেছে কি, আসলে এই শেষ সময় এসে মানে ঈদের তো আর মাত্র বাকি তোমার 2 দিন, মানে কালকের দিনটা বাকি। আজকেরা হচ্ছে তোমার 29 রোজা, আজকেরা হবে কালকে 30 রোজা। ইনশাল্লাহ পরশু দিন হচ্ছে তোমার ঈদ আমাদের এখানে। এখন আর ফাও ফাও মানে বলে লাভও নাই যে আমার কাজ আছে, আমি পারবো না করতে মরতে। এর জন্য আসলে চুপচাপ যা বলতেছে তাই করে নিচ্ছি, নিজেরটা মানে একটু গুরুত্ব কম দিচ্ছি। তোমরাও মানে দেখছো তো, আমি তো ইদানিং এই বেশ কয়েকদিন যাবতই বলতেছি যে আমি আমার কাজ বাজ করতে পারতেছি না। তো নিজেকে আসলে বোঝালাম যে কাজ বাজে তো হচ্ছে না, তাহলে আসলে মানুষের কাজ বাজি বা পরিবারকে একটু হেল্প টেল্প করা যাক, যেহেতু নিজেরটা আমি করতেছি না এই মুহূর্তে। নিজের কাজটা করতেছি না মানে ব্যাপারটা এরকম না যে তোমার বসে আছি ঘুমায় আছি, এরকম না, সুযোগ পাচ্ছি না বলে করতে পারতেছি না। আর তোমরা যারা আমাকে আগে থেকেই দেখছো তারা কিন্তু অবশ্যই জানো যে আমি কিন্তু নোট করে রাখি আমার যেসব কাজ রুটিনগুলো, আমি নোট করি, আমার প্ল্যানিং প্রত্যেক দিন আমি নোট করি। বাট এখন যেহেতু আমার কোনো কাজ বাজ আমার হচ্ছে না বা সময় পাচ্ছি না, তো যার জন্য মানে সেই জিনিসটাও এখন অফ আছে, ঠিক আছে। কোনো রকম খাতা কলমের কাজ আমার এখন এই মুহূর্তে নাই। বেশ কিছুদিন যাবত এই ঘরের এইসব কাজ বাজের চাপে এই সব কিছুর একটা মানে ছন্ন ছড়া ভাব হয়ে গেছে, একটা গা ছাড়া অবস্থা। ইনশাল্লাহ আমরা এই পরিবেশ থেকে দ্রুত কাম ব্যাক করবো। সময় বেশি দিন নাই, তো ইনশাল্লাহ দ্রুত এই কাম ব্যাকটা হয়ে যাবে। তো গাইজ, এই মুহূর্তে আমার একটু কাজ আছে, কাজ আমি মাঝপথে ফেলে রেখে চলে আসছি এখানে, ঠিক আছে। তো আমার আবার ওখানে যাওয়া লাগবে। তো রাইট নাও আমি এখান থেকে লিভ নিচ্ছি। তোমরা ভিডিওটা এনজয় করো, দেখা হচ্ছে একবারে রাত্রে ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকেরা আমি একটা বিষয় প্ল্যান করছি, যেটা আমি এই ভিডিওতে বলবো, অ্যান্ড আই হোপ এটা তোমরা ভালো মুখ করে মনোযোগ দিয়ে শোনার ফলে তোমরা অনেক বেশি উপকৃত হবা, আরও বেশি ক্ল্যারিটি আসবে তোমাদের আইডিয়ার প্রতি। তো কনসেপ্টটা হচ্ছে 2026 সালের এই সময়ে আমি যদি একটা ক্লোদিং ব্র্যান্ড স্টার্ট করতে চাই, তো কি কি কাজ আমি এখন করব। যেহেতু আমার কিন্তু অলরেডি তোমার 1.5 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে, তো সেই অনুযায়ী আমার কিন্তু এতটুকু মোটামুটি আইডিয়া হয়েছে যে কোন কাজটা আমাকে করতে হবে, কোন কাজটা আমাকে করতে হবে না। তো সেই জ্ঞানের আলোকেই আমি এখন এমন একটা জিনিস তোমাকে স্টেপ বাই স্টেপ ক্লোদিং ব্র্যান্ড মানে শুরু করার ধাপগুলা বলবো, যার ফলে কিন্তু তুমি আরো ইজিলি মানে বুঝতে পারবা যে আমার এখন কোনটা করা উচিত হবে। আমি আমাকে দিয়েই ব্যাপারটা বোঝাবো যে এখন আমি ক্লোদিং ব্র্যান্ড একটা স্টার্ট করলে কোন কোন কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ সিরিয়াল বাই সিরিয়াল করব। তো সেই জিনিসটাই আমি এখন শেয়ার করতেছি। আমি ধরলাম যে আমার ক্লোদিং ব্র্যান্ড স্টার্ট করার জন্য মোটামুটি একটা ফান্ডিং আছে, বাট প্রথমে আমার সব থেকে বেশি মানে মেইন একটা কাজ হবে হচ্ছে আমার মানে বিজনেসের নেম সিলেক্ট করা। যেহেতু আমার টার্গেট হচ্ছে ব্র্যান্ড বিল্ড করা, নট অনলি ডুইং বিজনেস। তো সেজন্য আমি এমন একটা ইউনিক নাম খুঁজবো যেটা হচ্ছে তোমার একটা ব্র্যান্ড ফিল দেবে, এবং অন্য কেউ যেন এই নামটা ইউজ না করে এটাও আমাকে ইনশিওর হতে হবে। সো ইট মাস্ট হ্যাজ টু বি তোমার ইউনিক অ্যান্ড সুপার ক্যাচি, যেন এটা মানুষ মানে শোনা মাত্রই ফিল করতে পারে যে ইয়েস ইটস সামথিং ব্র্যান্ড ভাইব অর এক্সপেন্সিভ প্রিমিয়াম সামথিং। এরপরে তুমি বহুত কাটাকাটি চেষ্টার পরে একটা ভালো ক্যাচি সুন্দর একটা নেম তুমি সিলেক্ট করলা তোমার বিজনেস অর তোমার ব্র্যান্ডের জন্য। এরপরে তুমি দেখবা ওই নামে কোনো ডোমেইন ফ্রি আছে কিনা, কারণ এখন হয়তো তুমি জাস্ট খালি ফেসবুকে বা তোমার কি বলে সোশ্যাল মিডিয়াতে তুমি বিজনেসটা করতেছো পেজের মাধ্যমে, বাট ফিউচারে কিন্তু তোমার ব্র্যান্ড যখন বড় হবে তোমাকে কিন্তু এই সময় ওয়েবসাইট খুলতে হবে। তো ওয়েবসাইট ক্রিয়েট করার প্রাথমিক স্টেজই হচ্ছে তোমার একটা ডোমেইন থাকা লাগবে, ডোমেইন অ্যাড্রেস। তো তুমি সবসময় মানে এই নেমটা সিলেক্ট করার পরেই খুঁজবা যে তুমি যে নামটা দিছো এই নামে কি কোনো ডোমেইন ফ্রি আছে কিনা। ফ্রি থাকলে ওটা অবশ্যই কিনে ফেলবা সাথে সাথে। ডোমেইন কেনা হয়ে গেছে, এখন তোমার চিন্তা করতে হবে যে আমি যে ব্র্যান্ডটা স্টার্ট করতে যাচ্ছি, শুরু করতে যাচ্ছি, আমি আসলে করব কি দিয়ে, আমার প্রোডাক্টটা হবে কি। সবার আগে যে কোনো একটা প্রোডাক্ট তুমি চুজ করো।
স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে তুমি কাজ করো, সেটা নিয়ে আগে প্রপারলি রিসার্চ করো যেটা আসলে মানে এটার মার্কেট কি বড় হওয়ার সম্ভাবনা আছে কিনা। অবশ্যই তুমি যখন প্রোডাক্ট সিলেক্ট করবা তোমাকে অবশ্যই ইউনিক থিঙ্কিং করতে হবে, তোমাকে মার্কেটে গ্যাপ খুঁজে বের করতে হবে যে এই প্রোডাক্টটা মার্কেটে চলতেছে, বাট এমন কি করা যায় যেটা মার্কেটে অন্য কোনো ব্র্যান্ড এটাকে দিচ্ছে না, যেটা আমি দিলে আমি প্রথম এই জিনিসটা স্টার্ট করতেছি। যেমন ধরো যে টি শার্ট কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে, সব রকম ডিজাইন তোমার আছে, বাট কেউ ইউনিক কিছু করতেছে না। বা তাছাড়া টি শার্ট ছাড়া অনেক কিছু আছে যেটা যেগুলো তোমার মার্কেটে এখনো ভালো মতো এক্সিস্টই করে না। তো তুমি সেই গ্যাপগুলা ফাইন্ড আউট করার চেষ্টা করো এবং সেখান থেকে এমন এমন জিনিসগুলো তুমি উঠায় নিয়ে আসো যেগুলো মার্কেটে ডিমান্ড আছে বাট প্রপারলি সেই সাপ্লাইটা নাই। এর দ্বারা তুমি অ্যাডভান্টেজ পাবা হচ্ছে যেহেতু তোমার প্রোডাক্টগুলা একেবারে ইউনিক, মার্কেটে কেউ আগে কখনো দেখে নাই, খুবই বলতে গেলে রেয়ার, তোমাকে অনেক খুঁজে মুজে বের করতে হয়েছে বা তোমার নিজে তৈরি করতে হয়েছে। তো যার জন্য এটা কাস্টমারের সামনে আসলে কাস্টমার এটা ইজিলি মানে নোটিস করবে এবং তোমার মার্কেটিং কস্টটা অনেক বেশি কমে যাবে, যেহেতু এটা একটা ইউনিক প্রোডাক্ট। কাস্টমার ইজিলি ওটা মনে করো যে মানে ক্লিক করে করে দেখতেছে যে কি জিনিসটা আসলে। আর 2026 সালে তোমার কাছে যদি এই উত্তর না থাকে যে তোমার কাছ থেকে কাস্টমার কেন প্রোডাক্ট কিনবে, তাহলে কিন্তু তোমার ব্যবসাটা একেবারে লসে যাওয়ার চান্স 99%। তুমি তোমার কাস্টমারকে ক্লিয়ারলি বোঝাও যে কেন সে তোমার প্রোডাক্টটা তোমার কাছ থেকে কিনবে, এবং এটাও তুমি ক্লিয়ারলি বোঝাও যে এই জিনিসটা মার্কেটে ইউনিক এবং অন্য কোনো ব্যক্তি বা তোমার সেলার এটা নিয়ে কাজবাজ করছে না, এটা সম্পূর্ণ ইউনিক। সেটা অবশ্যই তোমার প্রোডাক্টের উপর ফুটে উঠবে, বাট তোমাকেও এই বিষয়ে কিছু এক্সপ্লেন করতে হবে, তোমাকে তোমার কাস্টমারকে এডুকেটেড করা লাগবে, মানে একটু হলেও তোমাকে ব্যাপারটা সম্পর্কে আইডিয়া তোমার কাস্টমারকে দেওয়া লাগবে, না হলে তো সে কোনো আইডিয়া পাবে না, সে কিছু করতে পারবে না, বুঝতে পারবে না। তো তোমাকে তাকে সবকিছু বুঝতেও সাহায্য করতে হবে, যার ফলে কিন্তু সে তোমার কাছ থেকে তোমার সেই তৈরি করা প্রোডাক্টটা সে কিনতে আগ্রহী হবে, তার আগে কিন্তু হবে না। তো এই প্রশ্নের উত্তরটা অলওয়েজ রেডি রেখো যে কেন কাস্টমার তোমার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে। এরপরে আসো মার্কেটিং। 2026 সালের মতো সময় এসে মার্কেটিংয়ের থেকে ওপরে আর কোনো কিছুই নাই। তুমি যত ইউনিক প্রোডাক্ট বানাও না কেন, যত কোয়ালিটিফুল প্রোডাক্ট বানাও না কেন, তোমার মার্কেটিং যদি একেবারেই উইক হয় তোমার বিজনেস সারভাইভ একটুও করবে না। আমি তো আরও বলবো যে তোমার প্রোডাক্ট আনার আগেই তুমি তোমার প্রোডাক্টের মার্কেটিং শুরু করে দাও। তোমার ব্র্যান্ড এখানে কিসের জন্য কাজ করছে, কেন কাজ করছে, তোমার টার্গেট কি, ভিশন কি, তুমি মার্কেটে কি দিচ্ছ, কি ইউনিক দিচ্ছ, কাস্টমার কেন তোমার কাছ থেকে নিচ্ছে, কারা নিচ্ছে, কারা এটা নিলে আরও উপকৃত হবে, সব রকম বিষয়ে তুমি অন্তত অ্যাটলিস্ট অনেকগুলো কন্টেন্ট তোমাকে তো তৈরি করতেই হবে, এবং প্রত্যেকটা কন্টেন্ট তোমাকে আরও বেশি এঙ্গেজই করতে হবে। কিভাবে মানুষকে আসলে এটা দেখানো যায়, সব রকম স্ট্র্যাটেজি তোমাকে কন্টেন্টের মধ্যে ঢালতে হবে। আমরা বেশিরভাগ লোকজন করি কি, প্রোডাক্ট নিয়ে আসার পরে মার্কেটিং শুরু করি, সেটা থেকে তোমার অ্যাড দেই, এই দেই, ঠিক আছে, বাট আমি বলবো এই সময় এসে প্রোডাক্ট নিয়ে আসার আগেই তুমি তোমার মার্কেটিংটা স্টার্ট করে দাও, পাবলিককে জানান দাও যে আমি এরকম জিনিস আনতেছি। এবার আসি একটা খুবই গুরুত্বপূর্ণ পার্টে, সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। এখানে কিন্তু তোমাকে মাল্টিপল ভেন্ডর, সেলার, এদের সাথে কিন্তু তোমার কথাবার্তা বলতে হবে, অনেকের সাথে, যে কোনো মনে করো যে 4-5 জন এরকম কথা বললে চলবে না, কারণ অনেকের কাছে রেট কম, অনেকের রেট বেশি। তো সব মিলে তোমাকে কিন্তু একটা আইডিয়া রাখা লাগবে যে কার কাছ থেকে নিলে আমার ভালো হবে। এটা হচ্ছে তোমার ক্লোদিং সেক্টর, এখানে বাটপারি শেষ নাই। তো সব সময় তুমি বলবা যে আমি স্যাম্পল দেখবো, তারপরেই বাল্ক অর্ডার করব, এবং প্রথম তোমার অর্ডার কোয়ান্টিটিটা হবে একদম মানে কি বলে একদম শর্ট এমওকিউ। চাইলে তুমি 20 পিস 30 পিস থেকে স্টার্ট করবা, একেবারে হিউজ পরিমাণ স্টক তুমি কখনোই করবা না। শুরুতে খুবই কম স্টক করবা, এক্সপেরিমেন্ট করবা যে কি দেখি কোনটা করলে ভালো হয়। তুমি যখন অনেকগুলো সেলারের সাথে এসব বিষয়ে কথাবার্তা বলবা ইন ডিটেলস, তাদের প্রোডাক্ট দেখবা, দাম শুনবা, তো এইসব জিনিসগুলো দেখার পরে তোমার অটোমেটিক্যালি একটা আইডিয়া হয়ে যাবে যে আমি যে প্রোডাক্টটা খুঁজতেছি কেটা আমাকে ভালো মতো দিতে পারবে, ভালো কোয়ালিটি দিতে পারবে, এবং দাম ওভারঅল তোমার একটা মোটামুটি ক্ল্যারিটি আইডিয়া চলে আসবে। এরপর একটা নির্দিষ্ট সেলারের কাছ থেকে তুমি শর্ট কোয়ান্টিটিতে অল্প পরিমাণে তোমার প্রোডাক্ট নিয়ে আসবা। কখনোই তুমি শুরুতে অনেক হিউজ পরিমাণে প্রোডাক্ট স্টক করবা না। আমি আবারও বলছি ক্লিয়ারলি, যেহেতু তুমি প্রথমে এক্সপেরিমেন্ট করতেছো, তোমার এখনো সেরকম প্র্যাকটিক্যাল নলেজ নাই যে আদৌ কি হবে, তো যার জন্য প্রথমে রিস্কটা না নেওয়াই ভালো। প্রোডাক্ট নিয়ে আসলা, এখন তোমার কাজ হবে তুমি যেই আইডিয়াটা করছো, তোমার যেই প্রেজেন্টেশন স্টাইলটা, যে না আমি এই কাজটা করলে আমার প্রোডাক্টটা ইউনিক দেখাবে, তো সেই জিনিসটা তুমি তোমার প্রোডাক্টের উপর এখন দিবা। আর তার পাশাপাশি তোমার যে একটা প্রচার মাধ্যম, ফেসবুক, ইনস্টাগ্রাম, তো সব অনলাইন মাধ্যম আছে, সেখানে তুমি তোমার আস্তে আস্তে তোমার পেজটাকে
আরো বেশি প্রফেশনালি বিল্ড করতে হবে, কন্টেন্ট তো চলতে থাকবে অল টাইম। তোমার বিজনেস পেজ যেন দেখতে প্রফেশনাল লাগে এতটুকু সবসময় ইনশিওর হওয়া, কেননা কাস্টমারের কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন বলে কথা আছে। যখন তার কাছে বিষয়টা ফেক বলে মনে হবে তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি কিন্তু হিউজ বাজেটের মার্কেটিং করেও কিন্তু ভালো রেজাল্ট পাবা না। তো সবসময় পেজটাকে সব থেকে বেশি প্রফেশনাল রাখার চেষ্টা করবা। আর অ্যাট দ্য ফার্স্ট স্টেজ আমি বলবো প্রোডাক্টের থেকে প্রোডাক্টের মার্কেটিংয়ে আরও বেশি খরচ করো, কেননা মার্কেটিং যত বেশি স্ট্রং হবে ততই তোমার প্রচার বেশি হবে, তোমার সেলটাও বেশি হবে। তো প্রোডাক্টে তুমি অবশ্যই ইফোর্ট দিবা, তার থেকে বেশি ইফোর্ট বা তোমার বাজেট রাখবা মার্কেটিংয়ের ক্ষেত্রে। এরপর তুমি প্রোডাক্ট রেডি করলা, সম্পূর্ণ করলা, এখন তোমার পালা হচ্ছে তোমার ফটোশ্যুট করা, ভিডিও করা। তো এই জিনিসগুলো যেন একদম প্রফেশনাল লুকে হয়। কাস্টমার কিন্তু একটা প্রোডাক্টের দাম জাস্ট ভিজুয়াল লুকটা দেখেই অনেক কিছু জাজ করে ফেলে। তোমার প্রোডাক্টের প্রেজেন্টেশন যদি একেবারে উইক হয় তাহলে কিন্তু তোমার কাস্টমার সেই রকম তোমার দাম চাইবে না তোমাকে দিতে। তো ভিজুয়ালটা, তোমার প্রেজেন্টেশনটা সবসময় যেন একটু প্রিমিয়াম এবং স্ট্রং থাকে, ব্র্যান্ড ফিল দেয়, তাহলে কিন্তু তুমি ভালো একটা কি বলে তোমার কাস্টমার কিন্তু তোমাকে সেরকম দাম চাইবে দিতে। কেননা অনলাইনে ভাই, অনলাইনে যদি তুমি প্রোডাক্ট দেখাও তাহলে যদি তোমার কাস্টমার যদি ভাবে যে না ইটস লুকিং অ্যাকচুয়ালি প্রিমিয়াম, তাহলে তোমাকে সে দাম দিবে, কারণ সে তো তোমার টাচ করে দেখতেছে না যে এটা কোয়ালিটি এত ভালো কিনা। তো তোমাকে সেই প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু তোমাকে অনলাইনে কাস্টমারকে কনভিন্স করতে হবে যে না ইটস অ্যাকচুয়ালি অ্যা গুড প্রোডাক্ট। এখান থেকে পেয়ে যাবা তুমি তোমার টার্গেট অডিয়েন্স। তুমি যে প্রোডাক্টটা এক্স্যাক্টলি মেক করতেছো, যাদের জন্য মেক করতেছো, তারাই কিন্তু তোমাকে ওই সময় ফলো করা শুরু করবে। এরপরে তুমি যখন তোমার প্রোডাক্টটা আস্তে আস্তে ডেলিভার করা শুরু করবা, কাস্টমার যখন তোমাকে তোমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, তখন তুমি কাস্টমার রিভিউ, জেনুইন রিভিউ এইসব কিন্তু তোমাকে পেজে দিতে হবে সবসময়, ঠিক আছে? নিজেকে সব যত তোমার অথেন্টিক, ট্রাস্টেড আসলে শো করে পারা যায় ততই তোমার ভালো। কারণ অনলাইনে এখন তোমার লোকজন বিশ্বাস করতে চায় না, যে মানে একটা মানে তোমার দিতে থাকে যে এ কি আমাকে ঠকাবে কিনা, প্রতারণা করবে কিনা। তো সবসময় নিজেকে অথেন্টিক দেখানোটা বর্তমানে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর চেষ্টা করবা যখন তুমি তোমার প্রোডাক্টে শ্যুট করতেছো বা যখন তুমি যে কোনো একটা কন্টেন্ট তৈরি করতেছো তার বিহাইন্ড দ্য সিন দেখাইতে, কারণ মানুষ বিহাইন্ড দ্য সিন দেখতে বা তুমি যে মিস্টেক করতেছো এটা দেখতে মানুষ খুব পছন্দ করে, এতে মানুষ আরো বেশি রিলেট করতে পারে। তো সবসময় এরকম বিহাইন্ড দ্য সিন কাইন্ড অফ জিনিস তুমি তোমার পেজে আপলোড করবা, দেখবা যে অনেক এঙ্গেজমেন্ট তুমি পাবা এখান থেকে। সো ইন দিস ওয়ে তুমি কিন্তু আস্তে আস্তে তোমার ব্র্যান্ডটাকে, বিজনেসটাকে আস্তে আস্তে গ্রো আপ করতে পারবা। তো এইভাবে কিন্তু মানুষ তোমাকে আস্তে আস্তে চিনতে শুরু করবে, তোমার প্রতি তাদের বিশ্বাসটা কিন্তু আস্তে আস্তে আরো বাড়বে, ঠিক আছে? অটোমেটিক্যালি দেখবা যে কাস্টমার তোমাকে ইনবক্স করতেছে কোনো রকম অ্যাডস ম্যাডস ছাড়াই। তো এই হচ্ছে ব্যাপার যে 2026 সালে একটা ক্লোদিং ব্র্যান্ড স্টার্ট করতে হলে আমি অন্তত কিভাবে স্টার্ট করতাম। আমার কাছে সব থেকে মেইন ইম্পর্টেন্ট বা গুরুত্ব পাবে হচ্ছে মার্কেটিং, তারপরে হচ্ছে তোমার প্রোডাক্ট, ঠিক আছে? দুইটাই সমান গুরুত্ব পাওয়া উচিত, বাট তাও আমি মার্কেটিংকে একটু হলেও এগিয়ে রাখবো, তারপরে তোমার প্রোডাক্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আশা করি এই স্বল্প সময়ের মধ্যে তোমাদেরকে একটা হালকা পাতলা আইডিয়া আমি দিতে পারছি। যদি তোমাদের কাছে ভিডিওটা একটু হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আমার আগামীকাল। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।